নমস্কার বন্ধুরা, আমাদের আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। ককরোচ জনতা পার্টি দিল্লি থেকে শুরু করে ভারতবর্ষের সর্বত্র যেভাবে আন্দোলন গড়ে তুলেছিল, তাতে কিন্তু অনেকেই মনে করেছে যে এবার মোদী সরকারের পতন হবেই। আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে 2024 সালে এই ছাত্র আন্দোলনের মধ্য দিয়েই কিন্তু শেখ হাসিনা সরকারের পতন হয়েছিল। 2022 সালে শ্রীলঙ্কার প্রেসিডেন্টের পদত্যাগ হয়েছিল এইভাবে জনরোষ এবং এই ছাত্র আন্দোলনের মাধ্যমে। এবং আমাদের পার্শ্ববর্তী আরেকটি দেশ নেপালেরও কিন্তু সরকার পরিবর্তন হয়েছিল এই ছাত্র আন্দোলনের মাধ্যমেই। অথচ ভারতবর্ষ স্বাধীন হলো প্রায় 80 বছর হয়ে গেল। 14 জন প্রধানমন্ত্রী প্রায় 22 বার মনসদে বসেছেন, কিন্তু আজ পর্যন্ত ভারতবর্ষে কখনো গণ অভ্যুত্থান হয়নি এবং কোনো প্রধানমন্ত্রীর ফাঁসির রায়ও হয়নি। কিন্তু আমাদের পার্শ্ববর্তী দুটো দেশ পাকিস্তান এবং বাংলাদেশ, পাকিস্তানের সরকার পরিবর্তন হয়ে যাওয়া কিন্তু রোজকার ব্যাপার। আমাদের আরেকটি পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু ফাঁসির রায় পর্যন্ত হয়ে গিয়েছে। এবার প্রশ্ন হতে পারে, এই যে আন্দোলন হয়েছিল ভারতবর্ষে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আন্দোলন হয়েছে। 2010 সালে আমরা দেখেছি আন্দোলন হয়েছিল আন্না হাজারে, দিল্লির যন্তর মন্তরে তিনি বৃহত্তর আন্দোলন করেছিলেন, তখনও কিন্তু সরকার পরিবর্তন হয়নি। 2019 সালে সিএএ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নিয়েও কিন্তু অনেক আন্দোলন হয়েছিল, তখনও কিন্তু সরকার পরিবর্তন হয়নি। এবার এই যে ভারতবর্ষে যতই আন্দোলন হোক না কেন, কৃষক আন্দোলন আমরা দেখেছি, কিন্তু কখনোই কিন্তু সরকার পরিবর্তন হয় না। ইতিহাস বিশেষজ্ঞ যারা আছেন তারা মনে করেন যে 4টি বড় কারণ আছে যার জন্য ভারতবর্ষে কখনো গণ অভ্যুত্থান হয়নি এবং ভবিষ্যতেও হওয়ার সম্ভাবনা খুবই কম, 0.1%। কেন? এবং এই মোদী সরকারকে হাঁটানোই বা কেন অসম্ভব, এই নিয়েই আজকের আমার এই ভিডিওটা। তো প্রথমেই বলবো, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটা একটু বড় হতে পারে, ধৈর্য সহকারে দেখবেন। আমি 4টি পয়েন্ট নিয়ে আলোচনা করব। 4 নাম্বার পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ, তাই প্রথম থেকেই দেখুন। নাম্বার 1, প্রথম যেটা আমরা নিয়ে আলোচনা করব সেটা হলো ভিনসেন্ট স্মিথ বলেছিলেন ভারতকে নৃতত্ত্বের জাদুঘর, আর রবীন্দ্রনাথ ঠাকুর ভারতবর্ষকে বলেছিলেন যে বিবিধ মাঝে মিলন মহান। একমাত্র এই দুটো কারণের জন্যই কিন্তু ভারতবর্ষে গণ অভ্যুত্থান হয় না। কেন? তার কারণ হলো ভারতবর্ষ এই বিশাল বড় অখণ্ডতা, অনেক জনসংখ্যা। ভারতবর্ষের 2011 সালে লাস্ট সেন্সাস হয়েছিল, 2021 সালে প্যান্ডেমিকের জন্য সেন্সাস হয়নি, সেই জন্য 2011 সালের সেন্সাস বাদ দিলে বর্তমানে কিন্তু প্রায় ভারতবর্ষের জনসংখ্যা হলো 140 কোটি। এই ভারতবর্ষে প্রায় 28টা রাজ্য আছে। মনে করুন পাঞ্জাবে কোনো কৃষক আন্দোলন হচ্ছে, এবার সেই পাঞ্জাবের আন্দোলন তামিলনাড়ু পর্যন্ত পৌঁছাতে তার কিন্তু অনেক সময় লেগে যায় এবং এখানে অনেকগুলো বাধা আছে। প্রথম যে বাধাটা হলো ভাষাভিত্তিক বাধা, এবং এই পাঞ্জাবের যারা কৃষক আছে তাদের আন্দোলনের উদ্দেশ্য এবং তারা যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সেইভাবে কিন্তু এই তামিলনাড়ুর কোনো একজন কৃষক সেইভাবে ক্ষতিগ্রস্ত হয় না, যার ফলে পাঞ্জাব থেকে তামিলনাড়ু পর্যন্ত সেই আন্দোলন পৌঁছাতে পৌঁছাতে আন্দোলন অনেকটাই স্থিমিত হয়ে যায়। এবং এখানে কিন্তু ভাষাগত ব্যাপার আছে। কীরকম? সেটা হলো পাঞ্জাবের মানুষে যে ভাষায় কথা বলে, তামিলনাড়ুর একজন কৃষক সেই ভাষায় কিন্তু কথা বলে না। অর্থাৎ এই ভাষাভিত্তিকের জন্যই কিন্তু এই আন্দোলন প্রত্যেকটা স্টেটে সমানভাবে পৌঁছায় না। যদি আমি আপনাকে উদাহরণ হিসেবে বলি, তাহলে এই কিছুদিন আগেই কিন্তু তামিলনাড়ুতে হিন্দি ভাষাকে প্রাধান্য দেওয়ার জন্য একটা আন্দোলন হয়েছিল। সেই আন্দোলনটা কিন্তু কলকাতা বা ওয়েস্ট বেঙ্গলে সেইভাবে পৌঁছায়নি। অর্থাৎ একটা স্টেটের যেভাবে চাহিদা সেইভাবে কিন্তু আরেকটা স্টেটের চাহিদা থাকেও না। আর একটা গুরুত্বপূর্ণ কারণ হলো, সেটা হলো এই যে
ফেডারেল সিস্টেম, মানে দ্বৈত শাসন ব্যবস্থা। কীরকম? আমাদের এখানে কেন্দ্রে আছে কেন্দ্রীয় সরকার, বিজেপি সরকার মোদি, এবং প্রত্যেকটা স্টেটে আলাদা মুখ্যমন্ত্রী আছেন, এবং প্রত্যেকটা স্টেটে আলাদা বিচার ব্যবস্থা, তাদের পুলিশি ব্যবস্থা। এইভাবে কোনো একটা স্টেটে যদি আন্দোলন হয়, প্রথমে পুলিশি ব্যবস্থার মাধ্যমে সেই আন্দোলনটা সেই স্টেটেই দমিয়ে রাখার চেষ্টা করা হয়। সেই আন্দোলনটা কিন্তু কোনো প্রকারে দিল্লি পর্যন্ত যায়ও না। ধরুন আরেকটি উদাহরণ, এই যে ককরোচ জনতা পার্টি দিল্লিতে নিট কেলেঙ্কারি নিয়ে যে আন্দোলনটা হয়েছে, সেটা কিন্তু সেইভাবে ভারতের 28টা রাজ্যেই সেইভাবে পৌঁছায়নি। আপনি লক্ষ্য করলে দেখবেন যে দিল্লিতে যে আন্দোলনটা হয়েছে, সেই আন্দোলনটার প্রভাব বা সেই আন্দোলনের বিস্তারটা কিন্তু মিজোরাম, মণিপুর, আসাম কিংবা কেরালা, তামিলনাড়ুতে কিন্তু সেইভাবে হয়নি। অর্থাৎ এই আন্দোলনটা কিন্তু দিল্লিতেই একটা জায়গায় সীমাবদ্ধ ছিল। দ্বিতীয় কারণ হলো, আমাদের ভারতবর্ষে যে 28টা রাজ্য আছে, সেই রাজ্যে প্রত্যেকটা রাজ্যবাসীর চাহিদা এবং তাদের দাবি কিন্তু আলাদা আলাদা। কোথাও ভাষার সমস্যা, কোথাও বেকারত্ব সমস্যা, কোথাও বা স্টেট গভর্নমেন্টের বিরুদ্ধে তাদের দাবি দেওয়া, কিংবা কোথাও কৃষকদের কিছু আলাদা আলাদা চাহিদা থাকে। অর্থাৎ এই 28টা রাজ্যের মধ্যে প্রত্যেকের চাহিদা কিন্তু কখনোই এক না। আর যতক্ষণ না কোনো আন্দোলন তাদের দাবি, তাদের লক্ষ্য এবং তাদের নেতৃত্ব এক জায়গায় না হবে, ততক্ষণ কিন্তু আন্দোলন বৃহত্তর আকার ধারণ করে না। এই জন্যই ভারতে যে 28টা রাজ্য আছে, তাই সেই সব রাজ্যের মধ্যে তাদের চাহিদা থেকে শুরু করে তাদের সব কিছু কিন্তু ভিন্ন ভিন্ন। এই জন্য আন্দোলন বড় আকারে ধারণ করে না। কিন্তু যখন আমাদের পার্শ্ববর্তী দেশ, যেমন বাংলাদেশ বলুন, নেপাল বলুন বা শ্রীলঙ্কাই বলুন, এইসব দেশের আয়তন কম হওয়ার কারণে কিন্তু তাদের আন্দোলনের জায়গাটা একটি জায়গায় সীমাবদ্ধ থেকে যায়, এবং এদের কিন্তু কোনো ফেডারেল সিস্টেম নেই। সেই জন্য সেই আন্দোলনের মাধ্যমে কিন্তু তারা সহজেই রাজপ্রসাদ দখল করে নিতে পারে। ভারতবর্ষে কিন্তু এই আইন শৃঙ্খলার জন্য অন্যান্য দেশের থেকে অনেকটাই এগিয়ে, বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী দেশ। আপনি যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে এই যে পাকিস্তানে কিন্তু বারবারই এই আসিফ মনির, তারা যারা সেনার থাকে, তারা কিন্তু রাজনীতিতে সরাসরি চলে আসে। পারভেজ মোশাররফ, তিনিও কিন্তু একসময় এই সেনাপ্রধান ছিলেন, সেখান থেকে তিনি রাজনীতিতে চলে এলেন। ভারতবর্ষে কিন্তু এরকম কোনো সিস্টেমই নেই। আমাদের দেশে এইসব আইনশৃঙ্খলা বাহিনী সুনির্দিষ্ট পরিকল্পনার জন্যও কিন্তু আমাদের এই আন্দোলন মাথাচাড়া দিতে পারে না। উদাহরণ হিসাবে আপনি যদি দেখতে চান তাহলে দেখতে পাবেন দিল্লিতে সিজেপি ককরোচ জনতা পার্টির যে আন্দোলন হয়েছিল, সেখানে কিন্তু আমাদের কেন্দ্রীয় সরকার তাদের কিছু দাবি দেওয়া মেনে নিয়েই কিন্তু সেই আন্দোলনটাকে একদম দমিয়ে দেওয়া হলো। এবং প্রথমে কিন্তু সরকার অতি বুদ্ধিমত্তার সাথে এই সিজেপি তারা কি চায় সেই জায়গাটাকে পয়েন্ট আউট করে সেটাকেই কিন্তু ধ্বংস করে দিল, যার ফলে আন্দোলন কিন্তু আর বাড়লই না। অর্থাৎ সরকারের কাছে সুনির্দিষ্ট পরিকল্পনা ছিল, সুনির্দিষ্ট তথ্য ছিল, এবং সুনির্দিষ্ট তাদের কিন্তু বিশেষ করে যে কেন্দ্রীয় বাহিনী আছে তা সুপরিকল্পিতভাবেই কাজ করেছে। এবং এত বড় আন্দোলন হয়েছে, সেখানে কিন্তু কোনো গুলি চলেনি, কারণ সরকার জানে বুলেট দিয়ে তার দেশ চালানো যাবে না। যুব সমাজকে চালাতে হলে তাদেরকে মগজ ধোলাই দিয়েই চালাতে হবে। কিন্তু যদি আমরা পার্শ্ববর্তী দেশ আমাদের বাংলাদেশ দেখি, বাংলাদেশে 2024 সালে গণ অভ্যুত্থানে কিন্তু সেখানে সরকারি যারা পুলিশ বাহিনী ছিলেন, যারা সেনাবাহিনী ছিলেন, তারা কিন্তু প্রচুর গুলি চালিয়েছেন, এবং সেখানে মানুষ নির্মমভাবে মারাও গিয়েছিল, যার জন্য কিন্তু আন্দোলনটা আরও মাথাচাড়া দিতে পেরেছে। ভারতবর্ষের ক্ষেত্রে কিন্তু সেটা কখনো হয়নি। অর্থাৎ সরকারের কাছে সুনির্দিষ্ট তথ্য, পরিকল্পনা এবং তারা অতি বুদ্ধিমত্তার সাথে এই কাজগুলো করে থাকেন। ভারতবর্ষে যে কখনো গণ অভ্যুত্থান হয়নি, তার অন্যতম কারণ হলো নিয়মিত নির্বাচন এবং ক্ষমতা পরিবর্তনের সাংবিধানিক পথ। একটি ইতিহাস বলে যে একটি দেশে তখনই গণ অভ্যুত্থান হয় যখন ভোটাররা জানে যে তাদের ভোটের আর কোনো মূল্য নেই। তারা ভোট দিক কিংবা না দিক,
এই সরকারই জিতবে। যেমন বাংলাদেশে হয়েছিল, বলা হয়ে থাকে বাংলাদেশে দীর্ঘ 10 বছর ধরে কারো ভোটাধিকার দেওয়ার মতো ক্ষমতাও ছিল না, কিন্তু ভারতবর্ষ কিন্তু এর সম্পূর্ণ ব্যতিক্রম। ভারতের জনগণ জানে যে আজকে তাদের দাবি সরকার যদি নাও মেনে নেয়, তাহলে কিন্তু তারা 5 বছর পর তাদের সেই ভোটের মাধ্যমে সরকারকে পরিবর্তন করতে পারবে। এই অধিকার তাদের আছে। এই জন্য সবার দাবি কিন্তু একটি জায়গায় এসে কেন্দ্রীভূত হয় না, যার জন্য তারা জানে যে তারা ভোটের মাধ্যমে সরকার পরিবর্তন করে দিতে পারবে। এইভাবেই কিন্তু ভারতবর্ষে স্বাধীনতার পর সরকার পরিবর্তন হয়ে এসেছে। চতুর্থ এবং সবচেয়ে অন্যতম বড় কারণ যার জন্য ভারতবর্ষে কখনো গণ অভ্যুত্থান হয় না, সেটা হলো ভারতের এই যে ইন্টেলিজেন্স ব্যবস্থা। দেখুন, কোনো একটা জায়গায় যদি আন্দোলন হয় বা সেই আন্দোলনটা যাতে মাথাচাড়া না দেয়, সেই জন্য আগে থেকেই যদি সেই ব্যাপারে স্টেপ নেওয়া যায়, তাহলে কিন্তু আন্দোলনটা প্রথম অবস্থায় দমিয়ে দেয়া যেতে পারে। ভারতবর্ষে কিন্তু তাদের নিজস্ব গোয়েন্দা সংস্থা এবং তাদের পুলিশি ব্যবস্থার জন্য বিশ্বের অন্যতম বলা হয় এই ভারতবর্ষকে। যেমন ভারতবর্ষে নিজস্ব গোয়েন্দা সংস্থা আইবি, RNW, NTR এবং কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী এবং স্টেটের প্রত্যেকটা স্টেটের আলাদা আলাদা কিন্তু সশস্ত্র বাহিনী আছে। অর্থাৎ কোথাও যদি কোনো বৃহত্তর আন্দোলন হয় কিংবা আন্দোলন হবে, সেই খবর কিন্তু আগাম সরকার বুঝতে পারে এবং সে বুঝে কিন্তু সরকার সেই অনুযায়ী তারা ব্যবস্থা নেয়, যার জন্য সেই আন্দোলনটা মাথাচাড়া দিতে না পারে। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে পাঞ্জাবে কিন্তু কৃষক আন্দোলন হয়েছিল, যা প্রায় 1 বছর সীমাবদ্ধ ছিল, কিন্তু সরকার কিন্তু সেখানে মাথা নত করেনি। অবশেষে এই CJP ককরোচ জনতা পার্টির কাছে কিন্তু সরকার কিছুটা হলো তাদের দাবিটাকে মেনে নিয়েছে। তার কারণ হলো ছাত্র জনতার শক্তি কিন্তু দেশের অন্যতম ভিত্তি, আর সেই জন্যই কিন্তু সরকার এই ছাত্র জনতার তারা কি চায় সেই জায়গাকে একটা জায়গায় পয়েন্ট আউট করে তাদেরকে এই আন্দোলনকে দমিয়ে দেওয়া হলো। এই 4টি কারণের জন্যই কিন্তু ভারতবর্ষে আজ পর্যন্ত কোনো গণ অভ্যুত্থান হয়নি, যদিও বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলন মাথাচাড়া দিয়েছে। তথাপিও তো এই 4টি কারণের মধ্যে আপনার কোন কারণটি ভালো লাগলো? যেটি ভালো লাগলো সেটি অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর এইরকম ভিডিওর জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হয় পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।